এর প্রসঙ্গ সমাজতন্ত্রের কথা অল্প বলা হয়েছিল, সেই কথাই আমি আগে ইন জেনারেল সমাজতন্ত্র মানেটা কি আর গণতন্ত্রের থেকে তার কি পার্থক্য সেইটুকু বলে দিই। তারপর আমরা সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য কিছু আলোচনা করব, তারপর আমরা সমাজতন্ত্রের বিভাগ সম্পর্কে আলোচনা করব। তো আমরা আগের দিন পড়িয়েছিলাম গণতন্ত্র, এবং সেই প্রসঙ্গে বলেছিলাম যে গণের তন্ত্র, জনগণের তন্ত্র, যেটা মানুষের জন্য, মানুষের দ্বারা এবং মানুষের শাসন, সেটা হচ্ছে গণতন্ত্র, তাই তো? তো গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, বলছি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, বা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এরকম একটা কোড ছিল আব্রাহাম লিঙ্কনের। মূল কথা কি, যেখানে জনগণই প্রধান, জনগণ ছাড়া আর কিছু নয়। শাসন ব্যবস্থাতে, শাসন ব্যবস্থার পুরোটাই, নাকি আমি ওই কোডটা ভুল বললাম, দাঁড়া একটু দেখি। কোথায় গেল? হ্যাঁ, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ঠিকই আছে। তো যেটা বলছিলাম যে জনগণ, এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে জনগণ। হ্যাঁ, সকল কিছুর মূলে হচ্ছে জনগণ। শাসনটাও হবে জনগণের জন্য, শাসনটা করবে কে সেটাও জনগণ করবে, তাই তো? আর কি বলে কি বলে জনগণের দ্বারা হবে শাসনটা, জনগণের জন্য হবে, আর তোমার জনগণই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু হবে। জনগণ ব্যতিরিক্ত শাসন ব্যবস্থায় অপর কোনো কিছু নেই। আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উল্লেখ করেছিলাম আগের দিন, যে আমাদের ভারতবর্ষের যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, পরবর্তী ক্ষেত্রে আমরা এটাও জানলাম যে ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা সেটা কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র নয়, পরোক্ষ গণতন্ত্র। প্রাচীন গ্রিসের কিছু রাষ্ট্র ছিল আগে, অ্যাথেন্স ইত্যাদি। বর্তমানকালে সুইজারল্যান্ডের কিছু ক্যান্টন কিছু আছে, যে খুব অল্প, ওদের তো ওইসব দেশের জনসংখ্যা খুব অল্প, সেই জন্য একসঙ্গে বসে একই সঙ্গে সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। কিন্তু আমাদের মতো বড় বৃহৎ কান্ট্রিতে, বৃহৎ দেশে একসঙ্গে জমায়েত হয়ে বা একই সঙ্গে কোথায় ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তাই আমরা আমাদের গণতন্ত্র পরোক্ষ গণতান্ত্রিক গণতন্ত্র। তো যাই হোক, এই যে গণতন্ত্রের মূল তাহলে কি, জনগণ। আমরা দেখেছি, এইটা আলোচনা করছি যে দেখো, আমরাই নির্বাচিত করছি যে কোনো সরকারকে, আমরাই ভোট দিচ্ছি। আমরা যদি সবাই ভোট দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু সরকার গঠন হবে না। আমরা ভোট দিচ্ছি বলেই কিন্তু সরকার গঠন হচ্ছে। আমরা যাকে চয়েস করছি, মেজরিটি অফ দ্য পিপল যাকে চয়েস করছে, সেই কিন্তু সরকার গঠন করছে। তাহলে মেজরিটি অফ দ্য পিপলের, মানে পিপলের যে মত আর কি, সেটা নিয়েই সরকার গঠন। তাতে কি বোঝানো যাচ্ছে, এক একটা ভোটের পর যে হ্যাঁ, সব থেকে বেশি সংখ্যক মানুষের তাদের দিকে রায় আছে, এরপর কি তারা সরকার গঠন করছে। তো এটা হচ্ছে পরোক্ষ গণতান্ত্রিক মূলক। তাহলে মূল কথা দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে যেটা বলার ছিল যে জনগণই কিন্তু সব, তাই না? তো যারা নির্বাচিত হচ্ছে তারাও কিন্তু জনগণের থেকেই কিছুজন নির্বাচিত হচ্ছে, তারাই শাসন করছে। কে শাসন করছে? জনগণকেই শাসন করছে, তাই তো? তো সর্বোপরি এটা জনগণ নির্ভর। এরপর গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেখানে কিছু লিমিটেশন ছিল, সেটাও আলোচনা করেছিলাম। তার ফলস্বরূপ সমাজতন্ত্রের উদ্ভব। সমাজতন্ত্রের যে ইন জেনারেল আলোচনা, সেটাও কিন্তু আগের দিন আমরা করেছিলাম, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তেও কিন্তু এই অর্থনৈতিক বৈষম্য এটা কিন্তু থাকে। এবং আরেকটা ব্যাপার, ধন সম্পত্তির ক্ষেত্রে সরকার এবং অর্থাৎ গভর্নমেন্টের কিছু প্রপার্টি থাকে, হ্যাঁ, আবার কি বলে প্রাইভেট প্রপার্টিরও থাকে। এখানে গ্রান্টেড, কোনো সমস্যা নেই।
সরকারি ধন সম্পত্তি থাকে, আবার প্রাইভেট ধন সম্পত্তি থাকে। তো এই সমস্যাগুলো কেউ দূর করার জন্য, মূলত এই দুটো তিনটে বিষয় দূর করার জন্য, তাহলে কি কেন দূর করতে হবে, যে তাহলে অ্যাকচুয়ালি জনগণের তন্ত্র সবই ঠিক আছে, কিন্তু তথাপি সেই অর্থটা কিন্তু দেশের অধিকাংশ মানুষের কাছে অর্থ থাকছে না। অর্থ বা ধন সম্পত্তির ব্যাপারটা কিন্তু সেই কতিপয় মানুষের হাতে চলে আসছে। ব্যক্তিগত মালিকানা, প্রাইভেট সম্পত্তি মানে ব্যক্তিগত তোমার মালিকানা। এইটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। তো তাহলে অর্থটা সেই কতিপয় মানুষের হাতে, কতিপয় জনগণের হাতে অর্থটা, বেশিরভাগ মানুষের হাতে কিন্তু অর্থ নেই, তাই না? তাদের শ্রম দিতে হবে, তবে তারা অর্থ পাবে। আমরাও একটা কথা বলেছিলাম যে আমরাও কিন্তু শ্রমিক, একদিক দিয়ে আমরা চাকুরিজীবী, মানে কিন্তু আমরা শ্রমিক, অ্যাকচুয়ালি সরকারের শ্রমিক। তো সফিস্টিকেটেড শ্রমিক একটা কথা বলেছিলাম তোমাদের, দেখবে বাস্তবিকটা কিন্তু তাই। হ্যাঁ, তো তাহলে এখানে দেখো, এই আমরা গণতান্ত্রিক অবস্থাতে আমাদের বারবার এই কথাটা বলছি কেন, যে সবারই মোটামুটি সবাই একটা ম্যাচিওর লেভেলে আছো, এবং সবারই চোখ কান খোলা, মোটামুটি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে জানো। তো তোমরা নিজেরাই তাকিয়ে দেখবে দেশের দিকে, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কি অসুবিধা, নিজেরাই চোখ কান খুলে থাকলেই দেখতে পাবে। তো এটা হচ্ছে গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অসুবিধা বর্তমান কালে যেটা ঘটছে, সেটাই বলা হচ্ছে যে অর্থনৈতিক দিক দিয়ে যে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত মালিকানা, এটা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে থাকছে, তাই তো? আর এই অর্থনৈতিক ব্যাপারটা তাহলে কি শুধু রাষ্ট্রের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে না, তাহলে রাষ্ট্র একদিকে ব্যক্তি মালিকানা, তাই তো? তো দেখো, একদিকে সরকারের, হ্যাঁ, সব দিক থেকে যে আমরা ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন প্রকল্প থেকে টাকা, আমাদের এই যে রোড টোল ট্যাক্স, যা কিছু আর্নিং, সবকিছু সরকারের খাতায় যাচ্ছে। তথাপি দেখো, কিছু গোষ্ঠী বর্তমান আছে যাদের হাতে কিন্তু দেশের অধিকাংশ ধন সম্পদের অধিকাংশটাই তাদের হাতে। তো তাহলে দুটো মালিকানা এখানে আছে। তাহলে এখানে দেখো, শুধু অর্থনৈতিক নয়, অর্থনৈতিক বৈষম্য থেকে আরেকটা ব্যাপার এখানে স্পষ্ট হচ্ছে। সেটা কি? কোনটা স্পষ্ট হচ্ছে না? সামাজিক মর্যাদা। তাহলে সকল জনগণের সামাজিক মান মর্যাদা, এটাও কিন্তু এক হচ্ছে না এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, যার ফলস্বরূপ সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার উদ্ভব। যে তারা কি বলছেন, যে এই অর্থনৈতিক বা সামাজিক, তাই তো, এই যে মালিক মানে কি বলে, মর্যাদা বা ধন সম্পদ বা অর্থের যে তোমার মালিকানার যে ব্যবস্থা, এটাকেও ধ্বংস ঘটাতে হবে, এটারও পরিবর্তন ঘটাতে হবে। এটার পরিবর্তন ঘটিয়ে কি ঘটবে না, সমাজ ব্যবস্থা, একটা নতুন সমাজ ব্যবস্থা প্রণয়ন করতে হবে, সেটা হচ্ছে সমাজতন্ত্র। আগের দিন বলেছিলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে অন্তত পক্ষে আরেকটা পার্থক্য বলছি সমাজতন্ত্র আর গণতন্ত্র, গণতন্ত্রে অন্তত পক্ষে দুটি রাজনৈতিক দল, মানে কি একাধিক, এক নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে একাধিক রাজনৈতিক দলের প্রয়োজন, দল থাকা আবশ্যিক, তবে তো বোঝা যাবে যে জনগণ কাকে চাইছে। এরপর সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটারও উৎখাত করা প্রয়োজন বলে মনে করলেন কিছু ব্যক্তি। আমরা আলোচনা করব যে তোমার সাঁ-সিমো, চার্লস ফুরিয়ে, আর একটা হচ্ছে রবার্ট ওয়েন। তো তারা বলছেন যে এটারও উৎখাত করা প্রয়োজন। কেন প্রয়োজন? না, এই যে আমাদের একাধিক রাজনৈতিক দল থাকছে, ঠিক আছে, মানুষ একজনকে চুজ করছে, সে সরকার গঠন করবে, সে দেশ পরিচালনা করবে, কিন্তু এখানেও সমস্যা দেখা দিতে পারে। কি সমস্যা? কোনো পার্টিকুলার রাজনৈতিক দল মানুষকে বিশেষভাবে, তাই তো,
প্রভাবিত করতে পারে তাদেরকে ভোট দেওয়ার জন্য। তো যাতে সেই কাজেরও সেইটাও যাতে না থাকে, সেই জন্য সমাজতান্ত্রিকরা তারা বলছেন কি, যারা সমাজতান্ত্রিক বলাটা ভুল, এটা অন্য অর্থে হয়ে যাবে, সমাজতন্ত্রবাদীরা, তাই তো, সমাজতন্ত্রী বলা যেতে পারে। তো তারা বলছেন যে এই একাধিক দলেরও প্রয়োজন নেই, একটি রাজনৈতিক দল থাকে, তাতে কি দেশের দশের সকলেরই উপকার। একাধিক রাজনৈতিক দল মানে সে অর্থ বা সম্পত্তি দেশেরই তো ক্ষতি হচ্ছে, দেশেরই তো যাচ্ছে, এটা তো অন্য দেশ থেকে আসছে না। তাহলে আমাদের রাজনৈতিক দলের সংখ্যাটা কমিয়ে দিলে আমাদের জনগণের জন্য, মানুষের জন্য সম্পদ কিছুটা বেঁচে যাবে। তাই রাজনৈতিক দল একটা, একাধিক নয়। মালিকানা, সম্পত্তি এবং অর্থের মালিকানা। প্রথম সম্পত্তির মালিকানা, ভূমির মালিকানা, তারপর অর্থের মালিকানা। টোটালটাই এই প্রথম দুটো, সম্পত্তি এবং ভূমি, এটা যদি আমরা ধনসম্পদ বলে দিই, টোটাল তিনটেই বোঝায়। ধনসম্পত্তির মালিকানা কিন্তু রাষ্ট্রের হাতে, ব্যক্তি মালিকানা নয়। কেন নয় না, এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল, যে প্রবলেমগুলো ছিল, সেগুলো যাতে দূর হয়, সেগুলো যাতে রিমুভ করা যায়, সেই জন্য কি না, ব্যক্তি মালিকানাটাকে একেবারে হটিয়ে তুলে দিয়ে রাষ্ট্রীয় মালিকানার কথা বলা হচ্ছে সমাজতন্ত্র। এবং রাষ্ট্রের কি দায় দায়িত্ব, যে সমানভাবে সকল মানুষের মধ্যে বন্টন এবং প্রত্যেকটি মানুষের যে প্রাথমিক চাহিদা, সেই প্রাথমিক চাহিদা পূরণ করা। কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান কিন্তু বর্তমান কালের ওই ভাতা নির্ভর কিন্তু নয়। প্রত্যেককে কোনো না কোনো কাজে, তাই তো, তার কাজের অনুসন্ধান করে দেওয়া। যার যেমন মেধা, যার যেমন কোয়ালিটি, সেই অনুযায়ী তার কাজের ব্যবস্থা, যেটা এখন চায়নাতে বর্তমান যেটা চলছে। তো এই যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র যদি আমরা ইন জেনারেল আমরা যদি কিছু বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে আমরা পরপর আমরা দেখব যে ব্যক্তিগত মালিকানা হ্রাস বা বিলোপ, যেগুলো আমি বললাম সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ আছে। তো যেগুলো আমার দরকার সেগুলো আমি এখান থেকে তোমাদের বলবো, বইটাতে আছে এটা, বা তোমাদের মেটেরিয়ালসেও আছে। রাষ্ট্র বা সমাজ দ্বারা অর্থনৈতিক নিয়ন্ত্রণ, ধনী দরিদ্র বৈষম্য কমানো, শ্রমিক ও দরিদ্র শ্রেণীর অধিকারের রক্ষা, সমাজ কল্যাণমুখী নীতি। এটা হচ্ছে সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য সমূহ। শ্রমিক ও দরিদ্র শ্রেণীর অধিকারের রক্ষা আর ধনী দরিদ্র বৈষম্য কমানো, এই কথাগুলোও কিন্তু গণতন্ত্রতে ছিল না, এগুলো সমাজতন্ত্রতে প্রথম। কেন? যদি ব্যক্তিগত মালিকানা হ্রাস করা হয়, রাষ্ট্রের হাতে যদি টোটাল মালিকানা যায়, তাহলে রাষ্ট্রের অবশ্যই কর্তব্য যে সকল মানুষকে সমান চোখে দেখা। তখন রাষ্ট্রের কাছে যে ইনি আদানি আম্বানি বা ইনি একজন ক্ষেত মজুর, এর পার্থক্য থাকবে না। রাষ্ট্রের কাছে সবাই কিন্তু আমাদের দেশবাসী, জনগণ, এটাই হবে। তাহলে সবার প্রতি দৃষ্টি সমান হবে, এটাও জরুরি। এটাই, এই কথাই বলা হচ্ছে সমাজতন্ত্র। যার ফলে কি হবে, যে আমাদের বৈষম্য কমবে। এবং ওই যে বললাম যে মূল আরেকটা জিনিস যেটা বললাম, যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, যার বাসস্থান নেই তার বাসস্থান সরকার করে দেবে। হ্যাঁ, তার পরিধান করার কিছু নেই, সরকার দেবে। তার খাদ্য নেই, খাদ্য দেবে সরকার। কিন্তু এটা কিন্তু একেবারে এই যেমন বললাম সেই অর্থে নিলে হবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান মানে সরকার অবশ্যই তিনটেই দেখবে, কিন্তু সরকার ওই ভাতা নির্ভর প্রকল্প নয়। অবশ্যই সরকার তার জন্য কর্মের ব্যবস্থা করবে তার কোয়ালিটি অনুযায়ী, তাই তো। তো যাই হোক, আমি কিছু কিছু যুক্তি দিচ্ছি, কিছু কিছু হতে পারে ডাইরেক্টলি বলে দিই যে হয়তো তৃণমূলের বিপক্ষে যেতে পারে, কোনোটা পক্ষে যেতে পারে, কোনোটা বিজেপির পক্ষে যেতে পারে।
কোনোটা আইএসএফ এর পক্ষে যেতে পারে, আবার তাদের বিপক্ষেও যেতে পারে। আমাকে বোঝানোর সুবিধার্থে বিভিন্ন নিতে হবে যাতে তোমাদের সহজ করে বোঝানো যায়। কে কোন রাজনৈতিক মতাদর্শ সেটা অন্য বিষয়, কেউ আবার হার্ট হয়েও না, ব্যাস তাহলেই হবে। সমাজতন্ত্র যেটা আরেকটা বলি, যে তাহলে আমরা এই বিষয়গুলো মোটামুটি একটু আগের দিন আলোচনা করেছিলাম, আজকে আবার বললাম। আর এই সমাজতন্ত্র এটা শুরু হয়েছিল কখন না, প্লেটো অ্যারিস্টটলের যুগ থেকে। আগের দিন এটাও আলোচনা করেছি, সম্ভবত আগের দিনই আলোচনা করেছি, যে ওই রৌপ্য ক্যাটাগরি, স্বর্ণ ক্যাটাগরি, ব্রোঞ্জ ক্যাটাগরি, অ্যারিস্টটলের যে প্লেটোর যে ন্যায়, রিপাবলিকে রাষ্ট্রের ন্যায় কিভাবে গঠিত হবে সেটা প্রসঙ্গে বলেছিলাম। এবং এখানে প্লেটো গুরুত্ব দিয়েছিলেন কিসের? স্বর্ণ ক্যাটাগরির মানুষের উপর। তারাই হবেন কি রাজা, তারা হবে দার্শনিক, তারাই হবে রাজা। এবং তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি, তাদের কোনো ধরনের তোমার ভোগ্য বস্তু ভোগ করাও তাদের মানে ভোগ করাতেও তাদের বাধা থাকবে, এবং তাদের স্ত্রী পর্যন্ত থাকবে না। মানে তারা টোটালি হবে দার্শনিক, আমাদের যে কনসেপ্টে সন্ন্যাসী। তো যাই হোক, তো সেরকম ব্যক্তিকে দিয়ে যদি রাজ্য পরিচালনা করা যায়, তাদের মাথায় রাখা যায়, তাহলে কি হবে? নিজেদের আত্মসাৎ করার প্রবণতাটা কমে যাবে আস্তে আস্তে, তাই না? তো এই প্রসঙ্গে কিন্তু এটাকেও সমাজতান্ত্রিকরা বলছেন, যে সমাজতন্ত্রীরা বলছেন কি, যে এটাও মানে প্লেটোর মতটাও অ্যাকচুয়ালি যে তোমার অভিজাততান্ত্রিক। কেন? তিনি এখানে কোনো না কোনো অর্থে তিনি অন্য সকল থেকে তাদেরকে উচ্চে রেখেছেন। তো অভিজাততন্ত্রেতেও সেই একই, যে অভিজাত শ্রেণী তারা উচ্চ নিম্নর ব্যাপারটা তার মতেও কিন্তু চলে এসছে। সেই জন্য তারা এরকম কথা বলেন যে প্লেটো অ্যারিস্টটলের যে রাষ্ট্রচিন্তা সেটা কিন্তু অভিজাততন্ত্রে কিছুটা। তো যাই হোক, তো এই যে সমাজতন্ত্র, এটা দুটি ভাগ। একটা হচ্ছে ইউটোপিয়ান সমাজতন্ত্র বা কাল্পনিক সমাজতন্ত্র, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। তো কাল্পনিক সমাজতন্ত্র কোনটা না, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পূর্বে ঠিক এই যে গণতন্ত্রের বা পুঁজিপতি শাসন ব্যবস্থার, বা বললাম এই কারণে, গণতন্ত্র বা বলাটা ঠিক নয়, এবং গণতন্ত্র এবং এই পুঁজিপতি বা ধনতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কিছু দার্শনিক তারা কি করেন, তারা এরকম একটা সমাজতন্ত্র কল্পনা করেন, যে সমাজতন্ত্রে উপরের যে সাধারণ সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সেগুলো তো থাকবে, প্রত্যেকের অবশ্যই নিজস্ব মত আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো এমন একটা শাসন ব্যবস্থা কল্পনা করেছিলেন, যে শাসন ব্যবস্থায় সবার অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য দূর হবে সমাজ থেকে, এবং সবাই হবে এক, এবং তাদের মধ্যে কোনো বৈষম্য পার্থক্য থাকবে না, তাই তো? এরকম একটা সমাজ ব্যবস্থা যেখানে শান্ত নম্র ভদ্র আচরণ হবে মানুষের, এবং যাদের সমাজের মধ্যে কোনো বিভেদ থাকবে না, এরকম একটা সমাজতন্ত্র কল্পনা করেছিলেন। সেই তিনজন দার্শনিক কারা না, একজন হচ্ছে কি না সাঁ-সিমো, চার্লস ফুরিয়ে আর রবার্ট ওয়েন। এই তিনজন মিলে একটা সমাজতন্ত্রের কল্পনা করেছিলেন। বিশেষ করে ইউরোপের যে ফরাসি বিপ্লব, সেই ফরাসি বিপ্লবের পর আর কি ইংল্যান্ডেরও একজন আছেন, তিনি হচ্ছেন কি রবার্ট ওয়েন। তিনি ইংল্যান্ডের, তিনি অ্যাকচুয়ালি এই কাল্পনিক সমাজতন্ত্রের কি বলবো, এটাকে কি বলে, উদ্গাতা বলা যায়। তো সাঁ-সিমো, চার্লস ফুরিয়ে এবং রবার্ট ওয়েন। এরপর দেখা যাক তাদের যে সমাজতন্ত্র, তারা কিভাবে কেমন সমাজতন্ত্রের কল্পনা করছেন, তাই তো? এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে সাঁ-সিমো এবং চার্লস ফুরিয়ে দুজনেই কিন্তু তারা কিন্তু ফরাসি বিপ্লবের পরবর্তী কালেই যে বৈষম্য, তাই তো, আমাদের যে অর্থনৈতিক, বিশেষ করে এখানে অর্থনৈতিক বৈষম্য, ইউরোপের যে ব্যাপারটা বিশেষ করে কিন্তু অর্থনৈতিক যে বৈষম্য লক্ষ্য করলেন,
এবং সেখান থেকেই তারা কিন্তু এই কাল্পনিক সমাজতন্ত্রের একটা কল্পনা করলেন। তো আর রবার্ট ওয়েন ইনিও কিন্তু সেই ইংল্যান্ডের শিল্প বিপ্লব, সাঁসিমো চার্লস ফুরিয়ে ফরাসির, আর রবার্ট ওয়েন হচ্ছেন ইংল্যান্ডের। ইনিও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে পরবর্তী ক্ষেত্রে মানে শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে যে শ্রমিকদের কষ্ট, শ্রমিকদের যন্ত্রণা, তাদের ডিসক্রিমিনেশন, তাদের কষ্ট, অশান্তি, সামাজিক যে মর্যাদা হানি, তাদের এই দিকটাকে তিনি সহ্য করতে পারলেন না এবং এই প্রসঙ্গে তিনি কিন্তু এই কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সমাজতন্ত্রের কল্পনা করলেন। এরপর দেখো তিনজনই কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সমাজতন্ত্রের বিশ্বাসী। হ্যাঁ, তো কিন্তু তিনজনের মতবাদের মধ্যে অল্প বিস্তর কিছু পার্থক্য আছে। পার্থক্য আছে মানে কি, ওই সমাজতন্ত্র বিষয়ে সকলের কিন্তু একমত, ওই বিষয়ে তাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, কিন্তু মত পার্থক্য বলতে যেটা আমি বলছি সেটা হলো যে প্রত্যেকেই ওদের গোল কিন্তু একটাই, কিন্তু ওয়েগুলো ভিন্ন ভিন্ন, তাই তো? এক একজনের মতে এক একজনের ভিন্ন, বা কেউ একটু বেশি কথা বলেছেন, কেউ একটু কম কথা বলেছেন, এইটুকুই পার্থক্য। যাই হোক, তো প্রথমত সাঁসিমো তিনি ওই যে বললাম তিনি ফ্রান্সের লোক, এবং ফরাসি বিপ্লবের পরপরই কি যে সমাজ ব্যবস্থা, সেটা যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল, সেই সমাজ ব্যবস্থা তিনি কিন্তু নিজের চোখে দেখেছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, এবং তার ফলে কি যে সমাজে যে সকল দ্বন্দ্ব, তাই তো, দ্বন্দ্ব মানে ওই যে চলে আসছে যে যারা পুঁজিপতি, যারা পুঁজিহীন শ্রমিক, তাই তো, বিত্তবান পুঁজিপতির সঙ্গে বিত্তহীন শ্রমিক শ্রেণীর যে দ্বন্দ্ব তিনি লক্ষ্য করেছিলেন, যে একটা বিশেষ সম্প্রদায়ের হাতে, বিশেষ একটা গোষ্ঠীর হাতে অর্থটা আছে, আর বেশিরভাগ মানুষের হাতে কিন্তু অর্থ নেই, তারা অর্থবিহীন। তো এরকম একটা পরিস্থিতিতে তার এই ইউটোপিয়ান সমাজতন্ত্রের যে তার যে মত তিনি প্রকাশ করেছিলেন সেই প্রসঙ্গে। তো যাই হোক, তাহলে সমাজের মূল সমস্যা তিনি কি দেখেছেন? মূল হচ্ছে অর্থনৈতিক, তাই তো, আর কি যে রাজনৈতিক অধিকারকে সেই অর্থনৈতিক বৈষম্যটাই কিন্তু প্রভাবিত করেছিল, তাই তো, আর করে রাজনৈতিক এবং অর্থনৈতিক, তাই তো, এই দুটো রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা যায়। ওই যে বলেছিলাম সমাজতন্ত্র পড়ানোর প্রসঙ্গে যে মূলত ওরা রাজনৈতিক অর্থনৈতিক, পড়ার ক্ষেত্রে আমরা সামাজিক বিষয়টাও দেখব। তো রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রসঙ্গে, এই রাজনৈতিক প্রসঙ্গেই কিন্তু সামাজিক ব্যাপারটা চলে আসবে। তো মূলত তাহলে রাজনৈতিক অর্থনৈতিক এই দুটো বিষয় একটু চেঞ্জ করা প্রয়োজন তিনি মনে করেছেন, তাই তো। এই চেঞ্জ করা প্রয়োজন মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা কি ছিল না, এটা একটু লিবারেল ছিল সহজ কথায়, কিন্তু এটা সমাজতন্ত্রতে এটা একটু কঠোর হয়েছে, পুরোটাই রাষ্ট্রের নিয়ন্ত্রণে হয়েছে। তো যাই হোক, এরপর এখানে তিনি প্রথমেই কি বলছেন যে আমাদের যে মালিকানা, সম্পত্তির মালিকানা ব্যক্তিগত মালিকানার পরিবর্তে টোটালটাই কিন্তু রাষ্ট্রীয় মালিকানাতে আনা প্রয়োজন, আনা দরকার, তাই তো। আরেকটা কি না, শিল্প সংস্থার প্রশাসনিক ব্যবস্থা মডেল হিসাবে নিয়েছেন রাষ্ট্র প্রশাসনের জন্য। শিক্ষা সংস্থার প্রশাসনিক ব্যবস্থা, এটা কি শিক্ষা মানে মূল কথা হচ্ছে যে টোটালটা শিক্ষা থেকে শুরু করে প্রশাসন টোটালটাই কিন্তু রাষ্ট্রের কন্ট্রোলে থাকা প্রয়োজন, যেটা আগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ছিল না। এখন বর্তমান ভারতবর্ষে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ যে আস্তে 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 কিন্তু শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, সরকারি স্কুলে আর পড়ছে না, বা সরকারেরও ইচ্ছা নেই সরকারি স্কুলগুলো চালানো। তো এটা চলবে না। শিক্ষা থেকে শুরু করে আইন এবং তোমার কি বলবো বিচার টোটালটাই এটা কি সরকারি, টোটালটাই সরকারের হাতে থাকবে, প্রাইভেটের হাতে, প্রাইভেট কোনোটাই হবে না, প্রাইভেটের হাতে থাকবে। তো
এই প্রসঙ্গে তিনি কি বলছেন যে একটি আদর্শ রাষ্ট্র যেটা হবে, যেটি কল্পনা করেছেন, সেখানে কি যে 3টে কক্ষ থাকা প্রয়োজন। বেশিরভাগ রাষ্ট্রে কি থাকে, 2টো কক্ষ থাকে, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ বেশিরভাগ রাষ্ট্রে। কিন্তু তিনি আবার কোন রাষ্ট্রে একটাই কক্ষ, নিম্ন কক্ষ বলে কিছু নেই, এরকম আছে। কিন্তু তিনি বলছেন যে আমাদের একটি যথার্থ রাষ্ট্রের তন্ত্রে বিশ্বাসী একটি রাষ্ট্রের 3টে কক্ষ থাকা প্রয়োজন। একটা কি, একটাতে হবে আইন প্রণয়ন, একটাতে হবে আইন অনুমোদন, একটাতে কি হবে আইন প্রয়োগ, তাই তো? হাউস অফ ইনভেনশন, হাউস অফ এক্সামিনেশন, আর একটা কি হাউস অফ এক্সিকিউশন। তো এই 3টে কক্ষের কথা তিনি বলছেন। তো এর ফলে কি হবে, এর ফলে টোটালটাই রাষ্ট্রের হাতে ক্ষমতা থাকার ফলে আমাদের যে সমাজে যে অর্থনৈতিক যে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়ে যে রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ বা রাজনৈতিক ভাবে বঞ্চনা, এই টোটালটার কিন্তু অবসান ঘটবে, তাই তো? তো আরেকটা কি না, এতে কি হবে যে যে পুঁজিপতি এবং পুঁজিহীন, তাই তো, তাদের মধ্যে কি হবে না, তাদের মধ্যে বৈষম্য বিলুপ্ত হবে। কিন্তু আরেকটা ব্যাপার যে তিনি কিন্তু একটা কথা তার, তিনি কিন্তু পুঁজিপতির স্বার্থ কিছুটা রক্ষা করেছেন, এরকম বলা হয় সাসিমো। তো তিনিও তৃতীয় বর্গের মধ্যবিত্ত ছিলেন। তো এটার কারণ কি না, এটা এখানে কিভাবে হবে না, সরকারের যারা দৃষ্টি মানে কি বলবো নন্দনমান দৃষ্টি আকর্ষণ করতে পারবে, তাদের ক্ষেত্রে কি তারা একটু অর্থনৈতিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে মাত্র, এটুকুই তার কথা। তো যাই হোক, তাহলে মূল কথা দেখো সাসিমোর, যে একেবারে সমাজতন্ত্রর মূল কথাগুলোই তিনি বলছেন। এই প্রসঙ্গে কিছু একটু মত দিচ্ছেন যে একেবারে যে ব্যক্তিগত মালিকানা তার বিরোধী, ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সরকারি অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানার তিনি পক্ষপাতিত্ব করছেন। আরেকটা কি বলছেন যে রাজনৈতিক এবং অর্থনৈতিক, তাই তো? তাহলে অর্থনীতি বাদ দিয়েও রাজনৈতিক ব্যাপারটাও, রাজনৈতিক সকল কিছু কিন্তু রাষ্ট্রের আন্ডারে আনার চেষ্টা করছেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণের কথা বলছেন এই প্রসঙ্গে। কেননা অনেকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করতে পারে, একে অপরকে প্রভাবিত হতে পারে। এই জন্য আরেকটা কি, তিনি একটি যে শিক্ষা ব্যবস্থার মডেল করেছেন, সেখানে তিনি দেশের 3টে কক্ষের কথা বলছেন। একটা হচ্ছে আইন প্রণয়ন কক্ষ, একটা হচ্ছেন আইন অনুমোদন কক্ষ, আর একটা হচ্ছে আইন প্রয়োগ কক্ষ, হাউস অফ ইনভেনশন, হাউস অফ এক্সামিনেশন, হাউস অফ এক্সিকিউশন। তো দ্বিতীয় চার্লস ফুরিয়ে, প্রথমটা হলো সাসিমো, এরপর আমরা দেখতে পাবো চার্লস ফুরিয়ে। সে অবশ্যই সাসিমো যেগুলো বলেছে জেনারেল সমাজতন্ত্রের যে কথা, সেগুলো তিনি অবশ্যই মানবেন, দু একটা তিনি নতুন কথা বলবেন আরো, যেটা যাতে এটাকে ডেভেলপ করা যায়, তাই তো? তো ইনিও কিন্তু ফরাসি বিপ্লবের পরবর্তী যে অবস্থা রাষ্ট্রের, বিশেষ করে দরিদ্র মানুষের যে অবস্থা, সেই অবস্থা লক্ষ্য করেই কিন্তু একটি আদর্শ সমাজ ব্যবস্থার একটা সমাজতন্ত্রের কাল্পনিক সমাজতন্ত্রের কথা বলেন। তো তিনি দেখছেন যে যেটা যে পুঁজিপতিদের পুঁজিহীনদের প্রতি যে অত্যাচার, সেটি দেখেছেন। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন নৈতিক অবক্ষয়, কেন না সেই অত্যাচারটাকে নৈতিক অবক্ষয় বলা হয়, যে সেই সকল ভূমিহীন শ্রমিকদের বা পুঁজিহীন শ্রমিকদের, হ্যাঁ, তাদের কোনো ব্যক্তিগত তাদের যে মান সম্মান পর্যন্ত নেই, তাদেরকে ইউজ করা হচ্ছে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে।
এবং আরেকটা তিনি উল্লেখ করেছেন তার কাছে নতুন জিনিস, যেটা নারী স্বাধীনতা, তাই তো, যে তিনি শাসিমোর থেকে যেটা তিনি প্রথম মানে নতুন কিছু বললেন, সেটা হচ্ছে কি দুটো জিনিস। একটা হচ্ছে যে পুঁজিপতি মালিক শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, এই যে দ্বন্দ্ব, এই প্রসঙ্গে মালিক শ্রেণীর যে শ্রমিক শ্রেণীদেরকে যে নিজেদের মতো করে ব্যবহার করা, এটাকে তিনি উল্লেখ করছেন নৈতিক অবক্ষয় হিসাবে। আরেকটাকে তিনি নোটিস করছেন কি না, নারী স্বাধীনতার প্রতি। হ্যাঁ, তো আরেকটা কি না, এই প্রসঙ্গে তিনি একটা কথা বলছেন যে নারী মুক্তি কি না সমাজের সার্বিক উন্নতির মাপকাঠি। যে নারীদেরকে যদি স্বাধীনভাবে তাদেরকে যদি নিয়ন্ত্রিত না করা হয়, নিয়ন্ত্রিত মিন্স কিন্তু এখানে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত বা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, এই কথা এটা বুঝতে হবে যে সমাজ দ্বারা তথা পুরুষ দ্বারা নিয়ন্ত্রণ, এটাকে বন্ধ করতে হবে। নারীদের মুক্তি ঘটানো সম্ভব হলে, নারী পুরুষ সমান হলে, তাহলেই সেই সমাজকে ঠিক মতো এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সমাজ এগিয়ে যাবে। তো আদর্শ সমাজ কেমন হবে? যে আদর্শ সমাজ হবে গোষ্ঠী ভিত্তিক, তাই তো, যেখানে নানা শ্রেণীর মানুষ থাকবে এবং সকলকে সমাজ কল্যাণে নিযুক্ত থাকতে হবে। আদর্শ সমাজ হবে কি, যেখানে একটা গোষ্ঠী ভিত্তিক সমাজ হবে এবং সেখানে নানা শ্রেণীর মানুষ থাকবে, মানে কি কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ভাবে, এবং সকলকে সমাজ কল্যাণে নিযুক্ত থাকতে হবে। তো আরেকটা তিনি যেটা দেখলেন যে আগে এই যে 8 ঘন্টার ব্যাপারটা, এটা তো দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার এবং তার সঙ্গে গান্ধীজির একটা যোগ ছিল, তো সেখান থেকে 8 ঘন্টার কনসেপ্টটা এসেছে। তার আগে 8 ঘন্টার কনসেপ্ট ছিল না, এটা তো তার অনেক আগের কথা, তখন তো ছিলই না। যথেচ্ছ ভাবে কোনো টাইম নেই, শ্রমের কোনো টাইম নেই, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ আর কাজ, কাজের বিনিময়ে সামান্য অর্থ, আর হচ্ছে শুধুমাত্র হয়তো খাওয়া, এই যে ব্যবস্থা, এইটার ফলস্বরূপই তো এত সব মতবাদ। তো যাই হোক, তাহলে আরেকটা কি হবে, তিনি বলছেন সময়সীমা নির্ধারণ, যে সময়সীমা নির্ধারণ করাটা খুব জরুরি, তাই তো, এবং কি বেতনটাও নির্ধারণ করা জরুরি, এবং কি পরিষেবাটাও স্বাস্থ্যকর। ইভেন এই যে তন্ত্র, কিন্তু এখনো সমাজে আমাদের বিভিন্ন কলকারখানায় এখনো কিন্তু প্রচলিত আছে। তো এই সকল, তাহলে চার্লস ফুরিয়ে শাসিমোকে কি এক্সট্রা কথা বললেন, এক্সট্রা কথা, হ্যাঁ, তিনি প্রথমত হচ্ছে যে মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব এবং শ্রমিক শ্রেণীর প্রতি মালিক শ্রেণীর যে ব্যবহার, সেই ব্যবহারটাকে তিনি নোটিস করলেন যে এটা ঠিক নয়। আরেকটা কি, তিনি হচ্ছেন যে বলছেন, আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে নারী স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন নারী মুক্তি হচ্ছে দেশের বা সমাজের উন্নতির একমাত্র মাপকাঠি, এবং এমন একটি তিনি সমাজের কথা বলছেন যে মানুষের জীবনযাপন কেমন হবে, গোষ্ঠী ভিত্তিক হবে, যেখানে কি একেবারে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কোনো বৈষম্য নেই এবং সবাই কিন্তু সমান হবে, সমাজের কল্যাণের জন্য নিযুক্ত থাকবে। একটা ব্যাপার যে তিনি সমাজ পরিবর্তনের 4টে ধাপের কথা বললেন, যে সমাজ পরিবর্তন কি করে, তাই তো, তো এটা নতুন বলছি, যে এটা আগে ছিল কিন্তু পরে বলছি, তার কারণ যে আমাদের একটা রিদিমে এগিয়ে আসছিল, তার জন্য ওটা পরে। তিনি আরেকটা কথা বলছেন, তিনি কিন্তু এই সমাজ পরিবর্তনের ধাপের কথা কিন্তু বলেননি, তিনি শুধু সংসদে কক্ষের কথা বলেছেন, যে 3টে কক্ষ হবে, তাই তো। তো এই যে সমাজ পরিবর্তনের ধাপ, বন্যতা, বর্বরতা, পিতৃতন্ত্র এবং কি সভ্যতা,
তাই তো। তো এই সভ্যতার পরে 4টে ধাপ, এবং সভ্যতার পরে আসবে কি না সমাজতন্ত্র। সভ্যতা মানে কি, এটা কিন্তু বুর্জোয়া তন্ত্র তিনি বলেছেন, এটা মনে রাখবে। একেবারে প্রথম দিকে কি মনস্কতা, তারপর বর্বরতা, একে অপরে হিংসা হানাহানি, তাই তো, যেমন পশুরা যেমন করে একে অপরের রাজত্ব, ঠিক সেরকম। তারপর পিতৃতন্ত্র আসছে, তাই তো, পিতৃতন্ত্রের পর আসছে সভ্যতা। সভ্যতা মানে কি, যে পুঁজিবাদী সভ্যতা, মানে পুঁজিবাদী সভ্যতা। এরপর সভ্যতার পর কি আসবে না, আসবে আমাদের সমাজতান্ত্রিক যে সভ্যতা। তো যাই হোক, এরপর তো এই চার্লস ফুরিয়ে তিনি কি করেছেন না, শ্রমিক শ্রেণীর গুরুত্ব বা ভূমিকা বুঝতে না পেরে তিনি কিন্তু প্রথম কাল্পনিক সমাজতন্ত্রের বা কল্পনা প্রসূত সমাজতন্ত্রের প্রস্তাব করেছেন। তো যাই হোক, সাঁ-সিমঁ এবং চার্লস ফুরিয়ের মূল কথাগুলো আমরা আলোচনা করলাম। চার্লস ফুরিয়ে কি সাঁ-সিমঁ কি বলেছিল আমরা জাস্ট একটু বলে দিই, আর চার্লস ফুরিয়ে আমাদের মনে থাকবে যে মূলত অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক বৈষম্যের কথা তিনি বলছেন কি না, আমাদের মালিক এবং শ্রমিক শ্রেণীর যে দ্বন্দ্ব ফরাসি বিপ্লবের পরবর্তী ক্ষেত্রে, সেই প্রসঙ্গে তিনি দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য একটা সমাজতন্ত্রের কল্পনা করেছেন, যেখানে কি অর্থনৈতিক রাজনৈতিক সকল কিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে, ব্যক্তি মালিকানা বলে কিছু থাকবে না। এবং কি এই যে প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে সেই প্রসঙ্গে তিনি একটা মডেলের উল্লেখ করেছেন, যেখানে তিনি বলছেন যে আমাদের সংসদে 3টে কক্ষ হবে, সেখানে একটাতে আইন প্রণয়ন হবে, একটাতে আইন অনুমোদন হবে, একটাতে আইন প্রয়োগ হবে। এরপর যেটা চার্লস ফুরিয়ে, তিনি কি অবশ্যই অর্থনৈতিক অনাচার যে কথা বলেছেন সাঁ-সিমঁ, সেটা তিনি বলছেন, কিন্তু তার চেয়েও দুটো বিষয় ইম্পর্টেন্ট তিনি বলছেন, একটা হচ্ছে নৈতিক অবক্ষয়, একটা হচ্ছে নারী মর্যাদা। নৈতিক অবক্ষয় বিষয়টা কাকে কেন্দ্র করে না, শ্রমিক শ্রেণীর প্রতি মালিকদের যে অত্যাচার, তাদের যে বঞ্চনা, তাদের যে অবজ্ঞা, এটাকে তিনি মেনে নিতে পারছেন না। আরেকটা হচ্ছে নারী স্বাধীনতা। তখনকার দিনে তো নারী স্বাধীনতা সেই সময়ে অনেকটাই কম। তো সেই প্রসঙ্গে যে নারীদের স্বাধীনতা দিলে পরেই, যে সমাজ নারীদের স্বাধীনতা দিয়েছে, হ্যাঁ, সেই সমাজই কিন্তু এগিয়ে গেছে। অতএব মানে নারীদের স্বাধীনতা না দিলে, নারী পুরুষ উভয় একসাথে সমান গুরুত্ব না দিলে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। পরবর্তী ক্ষেত্রে তো অনেক দার্শনিক আছে নারী স্বাধীনতা, নারীদের নিয়ে কথাবার্তা বলেছে, কিন্তু তিনি প্রথম ওইদিকে বলছেন যে কি প্রসঙ্গে, সমাজতন্ত্র প্রসঙ্গে তিনি বলছেন, কিন্তু সমাজের মধ্যে বৈষম্য, সমাজের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল প্রকার বিভেদ যাতে না থাকে সেই প্রসঙ্গে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সে প্রসঙ্গে তিনি বর্তমান যে বুর্জোয়া, সেই সময়ে সেই বুর্জোয়া বা ধনতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার বিরোধিতা করেছেন, এটা দ্বন্দ্বপূর্ণ স্ববিরোধী। আরেকটা তিনি কথা বলেছেন যে আদর্শ সমাজ কেমন হবে না, গোষ্ঠী ভিত্তিক হবে, এবং সেখানে নানা শ্রেণীর মানুষ থাকবে, এবং সবাই সমাজের ভালো করার জন্য সমাজ কল্যাণে নিযুক্ত হবে। আর তিনি কি বলেছেন যে আমাদের সমাজ পরিবর্তনের ধাপ চিহ্নিত করেছেন, যে একটা বন্যতা, একটা বর্বরতা, একটা পিতৃতন্ত্র, একটা সভ্যতা, মানে সেই পর্যন্ত যে সমাজ বুর্জোয়া তন্ত্র যেখানে এসে উপস্থিত হয়েছে, সেটাকে তিনি কি বলেছেন, তোমার সভ্যতা। তো সেই সভ্যতার পরবর্তী ক্ষেত্রে তিনি কি বলেছেন না, একটা তোমার সমাজতন্ত্রের কথা কল্পনা করছেন, তারপরে যেটা আসবে, এখনো আসেনি। তো আরেকজন দার্শনিক কি, রবার্ট ওয়েন। তিনি ইংল্যান্ডের দার্শনিক, ইংল্যান্ডেও শিল্প বিপ্লব হয়েছে, আমরা ইতিহাসে জেনেছি। তো সেই শিল্প বিপ্লবে সব জায়গায় তো একই অবস্থা। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে যে শ্রমিকদের যেভাবে খাটানো, যেভাবে তাদেরকে মানে ব্যবহার করা, তাদের যে কষ্ট, তাদের অশান্তি, তো তাদের যে অসামাজিক অবস্থা, সর্বোপরি সেই বিষয়ে
তিনি সেই বিষয় লক্ষ্য করেই কিন্তু এই সমাজতন্ত্রের কথা বলেছেন। তো এখানে কিছু বিষয় আমরা দেখতে পাবো যে সাসিমো এবং চার্লস ফুরিয়ে থেকে তিনি আরো কিছু বিষয় স্বতন্ত্র কথা বলেছেন, অবশ্যই সমাজতন্ত্রের ডেভেলপমেন্টের জন্য। সেটা সমাজতন্ত্র কোনটা না, ইউটোপিয়ান সমাজতন্ত্রের ডেভেলপমেন্টের জন্য। তো মানব চরিত্রে পরিবেশ ও বংশগতির প্রভাব তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। যে সেই সময়টা কিন্তু আরেকটা জিনিস তোমাদের মানতে হবে, ডারউইনের যুগ। সেই টাইমে ডারউইন তত্ত্ব প্রচার করছেন। তো সেই প্রেক্ষাপটে তিনি এইদিকেও সেটাকে সমাজ প্রসঙ্গে কাজে লাগাচ্ছেন, যে মানব চরিত্রেও কিন্তু পরিবেশ এবং বংশগতি, যেটা তিনি প্রথম বলছেন। তো উৎপাদন ও কর্ম উন্নত, মানে কর্মের পরিবেশ উন্নত করলে শ্রমিক এবং মালিকের দ্বন্দ্ব হ্রাস পাবে। এটা তিনি বিশ্বাস করতেন যে উৎপাদন এবং কর্ম পরিবেশ এই দুটো জিনিস, যে তার প্রকৃতিটা, তাই তো, এইটা যদি উন্নত করা যায় তাহলে কি হবে, অবশ্যই দ্বন্দ্বটা হ্রাস পাবে, তাহলে শ্রমিকদের হাতে কিছুটা বেশি পয়সা আসবে। তো এই প্রসঙ্গে আরো কথা, যে তিনি কিন্তু ইউটোপিয়ান সমাজতন্ত্রের প্রবক্তা রবার্ট ওয়েন। তো যেখানে সহযোগিতা ও মুক্ত পরিবেশে সবাই সমানভাবে অংশ নেবে, যিনি যে কথা বলেছেন সেখানে কি এমন একটা পরিবেশ হবে যেখানে কি যে সহযোগিতাপূর্ণ পরিবেশ হবে এবং যেখানে হবে মুক্ত পরিবেশ, তো যেখানে সবাই ভাবে অংশগ্রহণ করবে। তো স্কটল্যান্ডের নিউ ল্যানার্ক বলে একটা জায়গা তুলার কারখানা পরিচালনা করে বাস্তবমুখী মডেল প্রদর্শন করেছেন, যে স্কটল্যান্ডের একটি জায়গায় তিনি তুলার কারখানা তৈরি করেছিলেন। সেই তো তিনি যে কিভাবে সমাজটাকে নিয়ে যেতে চাইছেন তার একটা মডেল তিনি নিজেই তৈরি করেছিলেন, এবং যেখানে তিনি দেখিয়েছিলেন যে আমাদের উৎপাদন এবং পরিবেশ, কর্মের পরিবেশ যদি উন্নত করা যায় তাহলে কিন্তু সমাজের মধ্যে দ্বন্দ্ব অনেকটাই কমবে। শ্রমিকদের অ্যাকচুয়ালি যে জন্ম থেকেই, তাদের ছোট থেকেই শ্রমিক করেই রাখা হয়, এটা হচ্ছে তার কথা মূল, যে তাদেরকে শ্রমিক করেই রাখা হয়। শ্রমিক থেকে অন্য কিছুতে, মানে শ্রমিক ভাবনা থেকে তাদের অন্য ভাবনায় উত্তরণ ঘটাতে দেওয়া হয় না। তো এরপর কি এই যে মডেল তিনি করলেন সবই ঠিক আছে, এরপর আর কি কি করতে হবে, তিনি যে সমাজ ব্যবস্থা বলছেন শুধু ওইটুকু করলে হবে না, যে শুধু শ্রমিক মালিকের দ্বন্দ্বটা একটু কমে গেল সেটা করলেই হবে না, এবং তাদের শুধু কাজ করার পরিবেশটা উন্নত করা হলো, কলকারখানা উন্নত মানের করা হলো, এটা করলেই হবে না। এই প্রসঙ্গে আরো কিছু ক্রিয়াকর্মের প্রয়োজন। সেটা কি না, শিশু শিক্ষার উন্নত ব্যবস্থা। ওই যে একটু আগে বললাম যে শ্রমিকদের শিশু থেকে কিন্তু শ্রমিক করেই রাখা হয়, তাদেরকে কিন্তু অন্য কিছু হতে দেওয়া হয় না, বাধা প্রদান করা হয়, সেই কাঠামোও দেওয়া হয় না, মানে মানসিক এবং মানে সাইকোলজিক্যালি এবং কি ন্যাচারালি বলাটা ভুল হবে, সাইকোলজি মানে মানসিক ভাবে তাদেরকে শ্রমিক করে রাখা হয়, আর কি বাহ্যিক ভাবে, তাই তো, বাহ্যিক ভাবেও তাদেরকে শ্রমিক করেই রাখা হয়। তো এই জন্য তিনি বলছেন কি শিশু শিক্ষার ঠিকঠাক ব্যবস্থা করা সব শিশুদের, শুধু কিন্তু ওই পুঁজিপতিদের নয়, শ্রমিকদের, শিশুদেরও। শ্রমিকদের দৈনিক কাজের সময় হ্রাস করা, যেটা কিন্তু এর আগে কে বলেছিলেন, চার্লস ফুরিয়ে, তাই তো, তার কথাতে আমরা পেয়েছিলাম। এবং সামাজিক নৈতিকতার উন্নয়ন করার কথা তিনি বলেছেন। তো বলেন সামাজিক উন্নয়ন মানে কি, ওই যে শ্রমিককে শ্রমিক করেই রাখা, হ্যাঁ, তাদের অধিকার আর কিছু নেই, তাদের মানে তাদের কাজই হচ্ছে শ্রম প্রদান করা, এইটা থেকে বের করে আনা। তাহলে এখানেও কিন্তু চার্লস ফুরিয়ে থেকে আমরা ফুরিয়ের মতো আরেকটা কথা শুনলাম, আর কি, যে ব্যক্তিগত সম্পত্তি, ধর্ম ও পারিবারিক বন্ধনকে তিনি কি বলেছেন,
না এর বাধা হিসাবে বলেছেন। মানে কি, এই সকল এই ব্যক্তিগত সম্পত্তি, ধর্ম এবং পারিবারিক যে বন্ধন, এই তিনটেকেই তিনি শিথিল করার কথা বলেছেন। যে ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তি করতে হবে, ধর্মটারও বিলুপ্তির কথা বলেছেন, যেটাকে বর্তমানকালে চীনে এটা মানা হয়। ওই যে দেখবে আগের দিন একটা কোশ্চেনও ছিল বা আলোচনা হয়েছে, ওখানে কিন্তু সমাজতন্ত্রে মানে গণতন্ত্রে কিন্তু ধর্মের ব্যাপারটা এখানে হস্তক্ষেপ সরকার করতে পারে না, যে যার নিজের মতো ধর্মাচরণ করতে পারে যথেচ্ছভাবে। কিন্তু সমাজতন্ত্রে যথেচ্ছভাবে ধর্মাচরণ করাটা কিন্তু কি চলবে না। এই ধর্মাচরণটাও কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণে। সেই ধর্মাচরণের প্রথম প্রসঙ্গ কে বলছেন? রবার্ট ওয়েন। তিনি বলছেন এই সকলগুলো ঠিক আছে, এছাড়াও কিন্তু ধর্মের দিকটাও দেখতে হবে এবং পারিবারিক বন্ধনের দিকটাও, যে অতিরিক্ত পারিবারিক বন্ধন সেটাও কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকর। যাই হোক, এই হচ্ছে মোটামুটি রবার্ট ওয়েনের বক্তব্য। তাহলে সাঁ-সিমো, চার্লস ফুরি এবং রবার্ট ওয়েন। এনার আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, যে তিনি 30 বছর শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে এই মতবাদ কিন্তু গঠনের চেষ্টা করেছেন। তার অভিজ্ঞতা কিন্তু প্রচুর। তিনি দেখেছেন, তিনজনই প্রত্যক্ষভাবে দেখেছেন, নিজের মতো করেছেন, কিন্তু ইনি একটু বেশি, যার ফলে তিনি কিন্তু ধর্মটাকেও টেনে এনেছেন এবং শিশু শিক্ষা, সকলের জন্য শিক্ষা। শিশু শিক্ষা মানে শুধু শ্রমিকদের শিশু নয়, শুধু ধনীদের বা পুঁজিপতিদের নয়, সকলের জন্য। তো যাই হোক, আমরা তিনজনের মূল মতবাদটা আমরা একটা টেবিলও করে দিয়েছি, সেখানে দেখো মূল কথাগুলোই এখানে আলোচনা আছে। যে সাঁ-সিমো বিষয় কি না, সমাজ পরিবর্তনের কারণ কি সাঁ-সিমোর মতে? যে অর্থনৈতিক বৈষম্য। আমরা প্রথমেই দেখেছি সাঁ-সিমোর মতে অর্থনৈতিক বৈষম্য। চার্লস ফুরিয়ের মতে কি? যে সামাজিক ও নৈতিক অবক্ষয়, এটাও আমরা দেখেছি একটু আগেই। রবার্ট ওয়েনের কি? শ্রমিক ও মালিকের পরিবেশ। তিনটে কথাই কিন্তু আমরা দেখেছি। তো সমাধানের পথ কি? সাঁ-সিমোর মতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সহযোগিতা। চার্লস ফুরিয়ে গোষ্ঠী ভিত্তিক সমবায়, আমরা দেখেছি যে তিনি বলেছেন গোষ্ঠী ভিত্তিক একটা সমাজ ব্যবস্থার কথা তিনি বলেছেন, যেখানে সবাই মানে নানা শ্রেণীর মানুষ বসবাস করবে ঐক্যবদ্ধ হয়ে, আর কি সমাজ কল্যাণে সর্বদা নিযুক্ত থাকবে। আর রবার্ট ওয়েন কি বলছেন? মুক্ত পরিবেশে সহযোগিতা। মুক্ত পরিবেশ, তিনি এমন একটা পরিবেশের কথা বলেছেন, তিনি অর্থনৈতিক, সামাজিক এবং সেখান থেকে ধর্মীয় ভাবেও কিন্তু কি হবে না, বন্ধন মুক্ত সমাজ হবে। আর সমাজতন্ত্রের ধারণা, সাঁ-সিমোর মতে রাষ্ট্রায়ত্ত অর্থনীতি, এটা আমরা দেখেছি, তিনি ডাইরেক্ট বলেছেন রাষ্ট্রের অর্থনীতি। আর চার্লস ফুরিয়ে তিনি যেহেতু গোষ্ঠীবদ্ধ জীবনের কথা বলেছেন, তাহলে অর্থনীতিটা রাষ্ট্রের মতো তো হবে না, গোষ্ঠীগতই বা গোষ্ঠী ভিত্তিক অর্থনীতি বা আদর্শ সমাজ হবে। রবার্ট ওয়েন কি? শ্রমিক সম্প্রদায় ও ইউটোপিয়া। মানে তিনি প্রথম বলছেন কি, যে সব থেকে, দেখো লিবারেল যেটা মনে হচ্ছে কি, সব থেকে কি বলবো, লিবারেল বলাটা ভুল হবে, এটা উল্টো হয়ে যাচ্ছে। সব থেকে সমাজতন্ত্রের নিয়ম নীতির দিক থেকে সব থেকে ঠিকঠাক মনে হচ্ছে কি রবার্ট ওয়েন। তো তিনি সকল দিক থেকে কিন্তু একটা সাম্যের কথা বলেছেন। তো আরেকটা কি, রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের দিক থেকে সাঁ-সিমো কি বলছেন না, বিরোধ পরিহার করে সমাধানের কথা বলছেন চার্লস ফুরিয়ে, এটাও একই, বিরোধ পরিহার করে সমাধান শুভবুদ্ধি। রবার্ট ওয়েন কি বলছেন? দ্বন্দ্ব হ্রাসের জন্য পরিবেশ উন্নয়ন। তিনি প্রথম কি বলছেন? যে শিশু শিক্ষার কথা বলছেন, শিক্ষার প্রসঙ্গ এর আগে কেউ বলেন, শিক্ষার প্রসঙ্গ তিনি বলছেন একমাত্র শিক্ষার দ্বারাই পরিবেশের উন্নতি সাধন হতে পারে, সঠিক শিক্ষা। আর আরেকটা কি, বাস্তব প্রয়োগের দিক থেকে কি সাঁ-সিমোর মতটা, তিনজনের মতটাই কিন্তু কি যে কাল্পনিক মতবাদ। তো যাই হোক, একটু পার্থক্য, সাঁ-সিমোর মতটা কাল্পনিক, তৃতীয় বর্গের স্বার্থ রক্ষা, এইটার কথা আমরা উল্লেখ করেছি পড়াতে গিয়ে প্রথম। চার্লস ফুরিয়ে কি বলছে? এটাও তার মতো কাল্পনিক, ঠিক কথায়, কিন্তু আদর্শমূলক, একটা আদর্শ আছে। রবার্ট ওয়েন শুধুমাত্র তার ক্ষেত্রে, তিনি যেহেতু ওই ইংল্যান্ডের একটি জায়গায়, স্কটল্যান্ডের নিউ ল্যানার্কে একটি
যে কারখানা তৈরি করে তিনি দেখিয়েছেন যে সম্ভব, কিন্তু তথাপি এটাকেও কাল্পনিক বলতে হয়। কেন? এটা বর্তমান বিশ্বে একেবারে সমাজতন্ত্রের প্রয়োগ সম্ভব নয় বলে এটাকেও কাল্পনিক বলতে হয়। আপাত দৃষ্টিতে বাস্তবায়িত হয়েছিল কিছু সময়ের জন্য, তিনি করেছিলেন, দেখিয়েছিলেন, কিন্তু সর্বোপরি বাস্তবায়িত হয়নি। যাই হোক, এই যে কাল্পনিক সমাজতন্ত্র, এটাই তোমাদের অজানার বিষয়বস্তু ছিল। বৈজ্ঞানিক যে সমাজতন্ত্র, সেটা কিন্তু এর আগে মোটামুটি অনেকটা আলোচনা হয়ে গেছে। এর আগে আমরা মার্কসের বিষয়ে আলোচনা করেছি এবং ঐতিহাসিক বস্তুবাদ এবং উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আলোচনা করেছি। তো সেই বৈজ্ঞানিক তন্ত্র, সমাজতন্ত্র, এটা হচ্ছে মার্কস এবং এঙ্গেল। তো এরপর একটা কথা বলি যে মার্কস এবং এঙ্গেলের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এটাকেও পরবর্তী ক্ষেত্রে কিছু দার্শনিক এটাকেও কিন্তু সেই কাল্পনিক সমাজতন্ত্রই বলেছেন। কেননা মার্কসের যে তত্ত্ব, সেটা একেবারে বাস্তবায়ন সম্ভব নয়, কল্পনাতেই সম্ভব। তো আমরা এটা টোটালটা আলোচনা করেছি এর আগে বিভিন্ন ক্ষেত্রে। দেখো, যখন বলবো তখন আশা করছি বুঝতে পারবে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেন বলা হচ্ছে, বা আগের এই তিনজনের সাঁসিমো, চার্লসফুরি এবং রবার্ট ওয়েনের মতকে কেন কাল্পনিক বলা হচ্ছে। হ্যাঁ, সেটা মার্কস এবং এঙ্গেলস তারা বলছেন। এবং তোমার কি বলবো, আরেকটা কি বলতে গেলাম, হ্যাঁ ওইটা ঠিক, যে সোভিয়েত রাশিয়ার লেনিন বা চীনের মাও সেতুং, তাদের সমাজতন্ত্র নয়। এই যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে মার্কস এবং এঙ্গেলসের সমাজতন্ত্র। মার্কসের সমাজতন্ত্র ইউটোপিয়ান সমাজতন্ত্র থেকে আলাদা। কেন আলাদা? না, কারণ এটি কল্পনা বা শুভকামনার উপর ভিত্তি করে নয়। নিজেরা শুধু কল্পনা করেছেন বা শুভকামনা করেছেন এরকম নয়। তারা কেন নয়, তার একটাই যুক্তি যে তারা ইতিহাস ভিত্তিক একটা বিশ্লেষণ দেখিয়েছেন। তাই তো, ইতিহাস ভিত্তিক বিশ্লেষণ কোনটা? না, ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদে তারা দেখিয়েছেন, তারা কল্পনা করেননি যে এরকম সমাজ ব্যবস্থা হলে ভালো, এরকম করতে হবে, এরকম করা উচিত, এই ব্যাপারগুলোর থেকে সরে গেছেন। তারা ওটার থেকে সরে গিয়ে বাস্তবে এতদিন পর্যন্ত কি ঘটেছে, বাস্তবে যে দ্বন্দ্বটা কেমন আকার ধারণ করেছিল, দ্বন্দ্ব থেকে কিভাবে অন্য সমাজের উৎপত্তি হলো, এই ব্যাপারগুলো তারা দেখিয়েছেন। ইতিহাসকে পর্যালোচনা করে সেই আদিম সাম্যবাদী সমাজ থেকে শুরু করে বর্তমানের ধনতান্ত্রিক সমাজ পর্যন্ত, যেটা আমরা বলি ঐতিহাসিক বস্তুবাদ। তো আরেকটা তার দর্শনের আরেকটা হলো কি, যে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রে আরেকটা ভিত্তি কি, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। ঐতিহাসিক বস্তুবাদে আমরা বারবার আলোচনা করে দেখানো হয়েছে যে মার্কসের যে কি বলে, মার্কস এবং এঙ্গেলস তারা দেখিয়েছেন যে আদিম সাম্যবাদী সমাজ থেকে বর্তমান ধনতান্ত্রিক সমাজে, প্রত্যেকটি সমাজেই কিন্তু সেই দ্বন্দ্ব কি, আদিম যে সাম্যবাদী সমাজ, সেখানেও কিন্তু যে গোষ্ঠীর যে তোমার প্রধান, তাই তো, সেই প্রধানের সঙ্গে অপরের দ্বন্দ্ব। তারপরে এলো কি না, তোমার আদিম সমাজের পর হলো তোমার কি বলবো, দাস সমাজ, যে ওখানেও গোষ্ঠী ছিল, গোষ্ঠীর প্রধান এবং তাদের মানে যে আন্ডারে যারা কাজ করতো দাস, তাদের মধ্যে যে দ্বন্দ্ব। তারপরে আসলো সামন্ততান্ত্রিক সমাজ, তাই তো, বা যে রাজা ভিত্তিক যে সমাজ, একই ব্যাপার।
কিন্তু রাজা ভিত্তিক সমাজে ধরো দিল্লিতে একজন রাজা, সেই সময় কিন্তু অন্যান্য অনেক জায়গাতেই অনেক রাজাই আছে, তাই তো? তো অনেক রাজা আছে, তাদের আন্ডারে অনেক ছোট ছোট রাজা আছে, সেই ছোট ছোট রাজার আন্ডারে অনেক সামন্ত প্রভু আছে। সামন্ত প্রভুরা কি করে? ডাইরেক্টলি চাষিদের থেকে কর বা খাজনাটা নেয়, সে কিছুটা পার্সেন্টেজ রাখে, কিছুটা পার্সেন্টেজ সেই ছোট রাজাকে দেয়, ছোট রাজা আবার কিছুটা রাখে, কিছুটা পার্সেন্টেজ বড় রাজাকে দেয়, বড় রাজা আবার একেবারে যে দেশের প্রধান রাজা তাকে কিছুটা পার্সেন্টেজ রেখে তাকে দেয়। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা ছিল। এখানেও কিন্তু তাহলে দেখা গেছে, আমরা আলোচনা করব যে যে কৃষকরা, যে শ্রমিকরা যে শ্রম প্রদান করে যে ফসল উৎপাদন করত, তারা কি তাদের ঠিকঠাক ফসল পেত, তার ঠিকঠাক ভাগ পেত? পেত না। তাদের সারা বছর খাবারটাও হয়তো ঠিকঠাক জুটতো না, যার ফলে আবার রাজার কাছেই আসতে হতো ধার করার জন্য, আবার পরে সেটা দিতে হতো। তো যাই হোক, এই যে সমাজ ব্যবস্থা, এখানেও তাহলে একটা সামন্ত প্রভু বা রাজা এবং প্রজা বা সামন্ত প্রভু এবং তোমার সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব। এবং এই পর আসছে আমাদের কি ধনতান্ত্রিক বা পুঁজিপতি সমাজ ব্যবস্থা, যেখানেও কিন্তু অর্থটা সমাজের একটা শ্রেণীর হাতে, আর আরেকটা শ্রেণীর কাছে কি আছে? শুধু শ্রম আছে। একটা শ্রেণীর হাতে অর্থ, একটা শ্রেণীর হাতে শ্রম। এই প্রসঙ্গে আরেকটা কথা আসছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, যে এই ধনতান্ত্রিক শাসন ব্যবস্থাতে ওই যে বললাম যে একটা শ্রেণীর হাতে পুঁজি আর একটা শ্রেণীর কাছে শ্রম। ওই শ্রম প্রদান যদি না করে তাহলে কিন্তু পুঁজিপতিদের পুঁজি আসবে না। তথাপি তারা যে শ্রম প্রদান করছেন, তাদের শ্রমের টোটালটা, তাদের শ্রমের বেশিরভাগটা তাদেরকে দিচ্ছে না, তাদের অল্প, তারা যে শ্রম প্রদান করছেন সেই শ্রমের মূল্যের অল্প কিছুটা সেই শ্রমিকদের প্রদান করা হচ্ছে, বাকিটা কোথায় জমা হচ্ছে? সেই পুঁজিপতিদের ভান্ডার, তাই তো? তাহলে পুঁজিটা, শ্রমটা কার? টোটালটাই শ্রমিকের। তাহলে পুঁজিটাও কার হওয়া দরকার? পুঁজিটাও শ্রমিকেরই হওয়া প্রয়োজন। কিন্তু তথাপি সেটা না হয়ে হচ্ছে কি উল্টোটা, অর্থের অল্প কিছু অংশ শ্রমিক পাচ্ছে, বেশিরভাগটা পাচ্ছে কে? মালিক বা পুঁজিপতিরা। তাহলে এইটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। আগের দিন বলছিলাম যে ধরা যাক একটা শ্রমিক কাজ করলো 100 টাকা, 1000 টাকার কাজ করেছে, সে যে শ্রম প্রদান করেছে সেই শ্রম থেকে মালিকের কাছে টোটাল এসেছে কি 1000 টাকা। মালিক দিচ্ছে শ্রমিককে কত টাকা? 200 টাকা। বাকি থাকলো কত টাকা? 800 টাকা। সেই 800 টাকা কিন্তু সেই মালিকের ঘরে থাকছে, পুঁজিপতিদের কাছে চলে যাচ্ছে। তো এই যে 800 টাকা, এটা কিন্তু ভোগ করছে কারা? এটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। এই উদ্বৃত্ত মূল্যটা ভোগ করছে কারা? মালিক শ্রেণী। এই তত্ত্বকে বলা হয় উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। এই দুটো তত্ত্বের উপর ভিত্তি করে মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তাই তো? এই প্রসঙ্গে আরো অনেক কিছু আছে, যে এরপর আমরা সেটাই একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যে মার্ক্সের তাহলে মূল কিছু কথা আছে, কিছু কনসেপ্ট আছে, যে মার্ক্সের নীতিগুলোর মধ্যে প্রথমেই চলে আসবে ঐতিহাসিক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তারপরেই চলে আসবে কি? উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। তো দেখো, এই যে দ্বন্দ্ব, তার দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর ঐতিহাসিক বস্তুবাদেও কিন্তু দ্বন্দ্ব, দুটোতেই কিন্তু দ্বন্দ্ব আছে। ঐতিহাসিক বস্তুবাদেও তিনি দ্বন্দ্ব দেখিয়েছেন, আর তিনি তারপর দ্বন্দ্বমূলক বস্তুবাদেও কিন্তু দ্বন্দ্ব দেখিয়েছেন।
ঐতিহাসিক বস্তুবাদে তিনি ইতিহাস পর্যালোচনা করে প্রত্যেকটি কালের প্রত্যেকটি সমাজের মধ্যে দ্বন্দ্ব দেখিয়েছেন, এবং তিনি কি বলে দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কথা বলছেন, যেটা একেবারে তার একেবারে তাত্ত্বিক কথা, সেই দ্বন্দ্বমূলক বস্তুবাদে তিনি দেখিয়েছেন যে কিভাবে এই দ্বন্দ্ব থেকে পুঁজিপতি এবং সর্বহারাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে কিভাবে একটা দ্বন্দ্বহীন সমাজে যাওয়া যেতে পারে। মার্ক্সের যে সাম্যবাদ, মার্ক্সের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে মানে মূল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কি করে যাওয়া যায় সেটা দেখিয়েছেন অ্যাকচুয়ালি দ্বন্দ্বমূলক, মানে তার তাত্ত্বিক কথাটা তিনি বলেছেন কোথায়, দ্বন্দ্বমূলক বস্তুবাদে। সেই দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বটা একটা পর্যালোচনা করে দেখিয়েছেন। এই ঐতিহাসিক বস্তুবাদের প্রসঙ্গ কেন এনেছেন না, এই কাল্পনিক সমাজতন্ত্র থেকে নিজেদের আলাদা করার জন্য শুধুমাত্র। আর এখানে আরেকটা জিনিস তিনি বলেছেন কি, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব বা থিওরি অফ সারপ্লাস ভ্যালুর কথা। তো এই যে দ্বন্দ্বের কথা বলছি, হেগেলের দর্শনে আমরা দ্বন্দ্বের কথা শুনেছিলাম, পড়েছিলাম, আর মার্ক্সের এখানেও দ্বন্দ্বের কথা শুনছি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? মার্ক্সেরটা হচ্ছে, বলো তো, কেউ বলতে পারবে? রিয়া বলতে পারবে? দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক ভাববাদ দুটো পুরো উল্টো। দুটোর কথা প্রসঙ্গ আসছে কেন? হেগেল কি বলছেন যে আমাদের উত্তরণটা কেমন হবে, যে আমাদের উত্তরণটা হবে এই মাটি থেকে উপরের দিকে। কেন? এটা একদম পাতি কথা। কেন? আমরা সবাই কি ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে আমরা থাকি। আমরা সবাই নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করেই থাকি। আমরা সবাই ছোট আমি, লিমিটেড আমি। কিন্তু আমাদের উচিত এই ক্ষুদ্র স্বার্থ, এই আমিত্ব, তাই তো, আমাদের এই ক্ষুদ্র স্বার্থপূর্ণ যে আমিত্ব, এটাকে পরিহার করে বৃহৎ স্বার্থের দিকে উত্তরণের প্রয়োজন। সেই বৃহৎ আমি, যেটাকে তিনি বড় আই দিয়ে ইন্ডিকেট করেছেন, আর ছোট আমিকে ছোট আই দিয়ে, সেই বড় আমিতে যদি পৌঁছাতে পারি, তাহলে তখন দেখা যাবে সেখানে কোনো দ্বন্দ্ব নেই, যেখানে কোনো ভুল বুঝাবুঝি নেই, যেখানে কোনো বৈষম্য নেই, হ্যাঁ, এবং যেখানে দেখবো যে আমাদের একে অপরের সঙ্গে কোনো পার্থক্যও নেই, আমরা সবাই এক। বুঝে গেছে? এটা হচ্ছে হেগেলের বক্তব্য, এটা হচ্ছে দ্বন্দ্বমূলক ভাববাদ। মার্ক্স যেটা বলছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা, তিনি নিচের থেকে উপরে, উপর থেকে নিচে, মাটিই তার কাছে প্রধান, বস্তুই তার কাছে প্রধান, এই পৃথিবীই তার কাছে সব, এই সমাজই তার কাছে সব, তাই তো, তাদের কাছে। তো যেটা বলছিলাম যে মার্ক্সের মতে এই পৃথিবী, এই সমাজ, এই বস্তু জগৎ, এটাই ইম্পর্টেন্ট, যে এটার পরিবর্তন সাধন, এটার পরিবর্তন সাধন করতে হবে এটার মধ্যে থেকেই, এটার থেকে উপরে ঊর্ধ্বে উঠে নয়। তাহলে এটাকে অস্বীকার, তিনি হচ্ছেন কি ওই জন্য যে তোমার তার দান্দিক মতবাদটার নাম হচ্ছে কি দান্দিক বস্তুবাদ। কেন? তার কাছে বস্তুটা ইম্পর্টেন্ট। তো এই দুজনের মতবাদই কিন্তু থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, যে আমাদের উত্তরণের যে দ্বন্দ্বের যে পদ্ধতি, তিনটেই আছে। কিন্তু মার্ক্সের মতে কি উপর থেকে নিচে বস্তু জগতের দিকে, আর হেগেলেরটা বস্তু জগৎ থেকে এই ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে বৃহত্তর আমিকে লাভ করার জন্য এই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। কিন্তু মার্ক্সের কি, যে বৃহৎ আমির দরকার নেই, আমার এই বস্তু জগৎটাই ঠিক, এই বস্তু জগতের পরিবর্তন সাধন দরকার।
তো এর এর কি এর উপর থেকে নিচের দিকে বস্তু জগতের। তো যাই হোক, আর কি না, হেগেলের মতে যে মানুষের ভাব বা চেতনার পরিবর্তনেই কি আমাদের এই সমাজকে পরিবর্তন করা সম্ভব, কিন্তু মার্ক্সের মতে তা নয়। বস্তু জগৎকে বা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারলে, হ্যাঁ, বা কি বলে আমাদের কি বলবো, বস্তু নয়, আরেকটা কি বলছি, যে আমাদের এই জগৎকে পরিবর্তন করতে পারলে তবেই আমাদের সকল কিছু সমাধান, তাই তো? সেই জগৎকে পরিবর্তন সেই কিভাবে সম্ভব, না দ্বান্দ্বিক পদ্ধতিতে সম্ভব, তাই তো? সেই দ্বান্দ্বিক পদ্ধতির মূলে কি, না ওই যে দ্বন্দ্বের কথা বলছিলাম, দ্বন্দ্বের মাধ্যমে, দ্বন্দ্বকে তিনি এত ব্যাখ্যা দিচ্ছেন কেন, না দ্বন্দ্বের মাধ্যমে কি করে সম্ভব, না প্রত্যেকটি সমাজের মধ্যে কি দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই সমাজের পরিবর্তন। কি করে, না ওই ঘটনায় আবার বলবো, এর আগেও বলেছি যে মার্ক্সের যে তোমার কি বলবো, যে ঐতিহাসিক বস্তুবাদে তিনি এটা টোটালটা দেখিয়েছেন, এবং লাস্টে যে বুর্জোয়া তন্ত্র, সেখানে এসে যে আমরা দাঁড়িয়েছি, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা দাঁড়িয়েছে, সেটাতে তিনি কি বলছেন, যে আমাদের মধ্যে শ্রেণী দ্বন্দ্ব প্রবল হলে পরে বিপ্লব সম্ভব। বিপ্লব একমাত্র কিসে সম্ভব, শ্রেণী দ্বন্দ্ব প্রবল যদি হয়। আর শ্রেণী দ্বন্দ্ব আসবে কোথা থেকে, না শ্রেণী চেতনার যখন বিকাশ ঘটবে। শ্রেণী চেতনা, যে আমরা সবাই বঞ্চিত, আমরা কম মজুরি পাচ্ছি, সব ভোগ করছে মালিক শ্রেণী, মানে কি আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, তাহলে আমরা সবাই এক, তাই তো? এই যে শ্রেণী চেতনা, এই শ্রেণী চেতনা জাগ্রত হলে পরে কি হবে, আরেকটা জিনিস ঘটবে মার্ক্সের মতে, শ্রেণী মনোভাব, তাই তো? সরি, শ্রেণী মনোভাবটা প্রথমে হবে, যে আমরা সবাই এক, তাই তো? তার আমরা সবাই এক হওয়ার ফলে শ্রেণী চেতনার জাগরণ ঘটবে। চেতনার জাগরণ আরেকটু হয়, তখন ওরা এটাও বিশ্বাস মানে কি, এটা আরো বেশি করে তাদের মধ্যে ঘুরবে কি, আমরা বঞ্চিত। প্রথমে কি শ্রেণী মনোভাব, আমরা সবাই শ্রমিক শ্রেণী, তারপরে কি শ্রেণীর চেতনা, যে আমরা শ্রমিক শ্রেণী, টোটাল আমরা শ্রম দিচ্ছি আমরাই, অথচ অর্থ পাচ্ছি আমরাই কম, ভোগ করছে মালিক শ্রেণী। তাহলে এর বিরুদ্ধে আমাদের পথে নামতে হবে, আন্দোলন করতে হবে। এরপর একদিন মার্ক্স বলছেন যে একদিন ঘটবে কিন্তু একটা বিপুল একটা বিপ্লব, এবং সেই বিপ্লবের মাঝে প্রথম দিকে তোমার যে মালিক শ্রেণী, তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করবে পুলিশ প্রশাসন দিয়ে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারাও কিন্তু পিছু হটবে, যে মানুষের ভিড়ে মানুষের ভয়ে সকল মানুষ যখন একত্রিত হয়ে পথে নামবে, যার ফলে পুলিশ প্রশাসনও পিছু হাঁটবে, এবং যারা মালিক ছিল, যারা পুঁজিবাদী, যারা বুর্জোয়া, তারা কি করবে, বলে সকল কিছু পরিত্যাগ করে এদের সঙ্গেই মিশে যেতে হবে, আর না হলে নিভৃতে নিজেকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এই দুটো কথাও কিন্তু মার্ক্স বলেছেন, যে তাদের কাছে দুটি পথ, হলে তাকে শ্রমিক শ্রেণীর সঙ্গে মিলিত হতে হবে, না হলে কি হবে, শ্রমিক শ্রেণীর ভিড়ে মিশে যেতে হবে, না হলে কি হবে, তাকে একান্তে নিভৃতে গোপনে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। তার ফলে কি ঘটবে, তার ফলে সমাজে কিন্তু আর শ্রমিক মালিক দ্বন্দ্ব থাকবে না। সমাজে কি হবে, না একটা এরকম একটা সমাজ তৈরি হবে, যেখানে শ্রেণী দ্বন্দ্ব বলে দ্বন্দ্বের বিলুপ্তি হবে, অবসান ঘটবে, যার ফলে কি হবে, শ্রেণী দ্বন্দ্ব বলে আর কিছু থাকবে না, সবাই একই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। এরপর যেটা, যে এই যে সমাজতন্ত্র থেকে সাম্যবাদ পর্যন্ত প্রথম যে সাম্যবাদ কখন প্রতিষ্ঠিত হবে, যে একেবারে বিপ্লব হয়ে গেল, সবাই সমান, তাই তো? প্রথম দিকে কি হবে,
প্রথম দিকে অস্থায়ী শাসক রাখা হবে, তাই তো? কিন্তু কিছু পর ওই শাসকেরও আর প্রয়োজন হবে না, অস্থায়ী শাসক এবং দেশ রক্ষা করার জন্য আর্ম পাওয়ার পুলিশ প্রশাসন রাখতে হবে। কিন্তু তার আরো কিছু পরবর্তী ক্ষেত্রে যখন মানুষের মধ্যে, সকলের মধ্যে মূল্যবোধ, সকলের মধ্যে সমাজ কি বলবো কল্যাণের তোমার নীতি জাগ্রত হবে, তখন টোটাল সমাজটাই পরিচালিত হবে অন্তর্নিহিত গুণের থেকে, মানুষের অন্তর্নিহিত গুণের দ্বারা চালিত হবে। তখন কি হবে? তখন সমাজের মধ্যে কোনো শাসকেরও প্রয়োজন হবে না, কোনো আর্ম পাওয়ারেরও প্রয়োজন হবে না। যাই হোক, এই যে প্রাথমিক অবস্থাটা, সেটাকে তিনি কি বলছেন যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। তার পরবর্তী একেবারে অন্তিম অবস্থাটাকে কি বলছেন মার্কস এবং এঙ্গেলস? যে কমিউনিজম। প্রথমটা ছিল সোশিয়ালিজম, তাই তো, সায়েন্টিফিক সোশিয়ালিজম। তারপর কি হবে অন্তিম যে আমাদের সমাজ ব্যবস্থা, কমিউনিজম। এই কমিউনিজম এটা কিন্তু সেই কাল্পনিক সমাজতন্ত্রেরই আরেক রূপ বলা যেতে পারে। তার এই কমিউনিজমের আগে পর্যন্ত সেটাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কিছুটা হলেও বলা গেলেও, লাস্ট যে কমিউনিজমের কনসেপ্ট মার্কসের, সেটাকে কিন্তু কাল্পনিক, সেটা কাল্পনিক সমাজতন্ত্রেরই কি না নামান্তর। দেখো এইটুকু আমি একটু পড়ি, তাহলে একটু সুবিধা হবে। সমাজতন্ত্র থেকে সাম্যবাদ পর্যন্ত যে মার্কসের মূল কথাগুলো: পুঁজিবাদীদের উৎখাত করে শ্রমজীবীরা শ্রেণীহীন সমাজ গড়ে তুলবে, রাষ্ট্র পরিচালনায় নিজেই দায়িত্ব নেবে। শ্রমিকরাই রাষ্ট্র পরিচালনা করবে, মানে অস্থায়ী শাসক থাকবে তখন, ওই যে বললাম। তবে এই স্তরে শোষণ সম্পূর্ণরূপে অবসান পাবে না, কারণ শোষণ মুক্তি আসবে না যতক্ষণ রাষ্ট্র ব্যবস্থা থাকবে। রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ শোষণ মুক্তি আসবে না। যেই শাসক হবে, যাই হোক না কেন, শ্রমিকদের থেকেই হোক না কেন, সে তো একটু এক্সট্রা ফেসিলিটি নেবেই। তার জন্য সে কিছুটা হলেও নিজের পাওয়ার দেখাবে, শোষণ করবে। রাষ্ট্রই কি, কেননা রাষ্ট্রই শোষণের যন্ত্র। তার পরবর্তী ক্ষেত্রে যখন রাষ্ট্র ব্যবস্থা থাকছে না, রাষ্ট্রের মানে কোনো প্রশাসন থাকছে না, সেই অবস্থাটা, সেটাকে কমিউনিজম বলা হচ্ছে। সেটা কেমন হবে? ধীরে ধীরে সাম্যবাদ বলা হচ্ছে। ধীরে ধীরে মানুষের মন ও বোধ পরিবর্তিত হবে, শোষণ প্রবণতা দূর হবে, তখন রাষ্ট্রের প্রয়োজনীয়তা থাকবে না, আর রাষ্ট্রের দরকার নেই। সমাজ মানবিক বোধ দ্বারা পরিচালিত হবে, মানুষের অন্তর থেকে যে বোধ জাগরিত হয় সেই দিয়ে পরিচালিত হবে। প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী শ্রম দেবে এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ গ্রহণ করবে। এই হচ্ছে মূল কথা। তো আমরা বুঝতে পারলাম আশা করছি। এরপর যেটা আমার কর্তব্য, আমার দরকার, যে কাল্পনিক আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল পার্থক্যটা তাহলে কোথায়, সেটা আরেকবার যদি জানা যায়, তার জন্য একটা টেবিল করা আছে। তো কাল্পনিক সমাজতন্ত্রে অর্থের ব্যাপারটা কি হবে? যে নিখুঁত কাল্পনিক, বাস্তবে কঠিনতর বা অসম্ভব সমাজের কল্পনা। অর্থনৈতিক যে মানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলেছে, যে একেবারে ওরকম বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এটা কি কল্পনা করা হয়েছে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রে কি, যে বাস্তব ইতিহাস ও সমাজের নিরীক্ষা থেকে উদ্ভূত সমাজতাত্ত্বিক তত্ত্ব, ঐতিহাসিক বস্তুবাদ দিয়ে দেখানো হয়েছে, তাই তো। এরপর মূল ভিত্তি কি, কাল্পনিক সমাজতন্ত্রের মূল ভিত্তি কি? যে মানুষের নৈতিকতা, বিবেক, শুভবোধের জাগরণ এবং ভালোবাসার মাধ্যমে সমাজ পরিবর্তন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল ভিত্তি কি? অর্থনৈতিক কাঠামো, শ্রেণী সংঘাত এবং ইতিহাসের বস্তুবাদী বিশ্লেষণ। প্রতিষ্ঠার উপায় কি? কাল্পনিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার উপায় হলো ধাপে ধাপে সামাজিক চেতনার উন্নতির মাধ্যমে পরিবর্তন, সংঘাত বা বিপ্লব নয়। আর বৈজ্ঞানিক সমাজতন্ত্র দেখানো হয়েছে কি, যে শ্রেণী বিপ্লব,
সেটাই ইম্পর্টেন্ট, পুঁজিপতিদের উৎখাতের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা। আর সম্পত্তি ও রাষ্ট্রের ক্ষেত্রে কি হবে? কাল্পনিক সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানার বিলোপ এবং রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমে বৈষম্য দূরীকরণ। তোমার বৈজ্ঞানিক সমাজতন্ত্রে পুঁজিবাদী রাষ্ট্রের ধ্বংস ও শ্রেণীহীন রাষ্ট্র পরিচালনা। প্রধান চিন্তাবিদ সাসিমো, চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন, কার্ল মার্ক্স। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান চিন্তাবিদ কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস। সমাজের প্রকৃতি কেমন হবে কাল্পনিক সমাজতন্ত্রে? যে আদর্শ সমাজের একটি কাল্পনিক চিত্র যেখানে বৈষম্য, শোষণ, সংঘাত থাকবে না। বৈজ্ঞানিক সমাজতন্ত্রে কেমন হবে না ইতিহাসের প্রকৃতি পরিবর্তনশীল সমাজ যা শ্রেণী সংঘাতের মাধ্যমে রূপান্তরিত হয়। ঐতিহাসিক বস্তুবাদে দেখা গেছে যে ইতিহাসের প্রকৃতিটাই হচ্ছে পরিবর্তনশীল সমাজ, এবং সেই পরিবর্তনটা কিভাবে ঘটে? শ্রেণী সংঘাতের মাধ্যমেই ঘটে। সমাজ পরিবর্তনের প্রক্রিয়াটা কেমন? যে শান্তিপূর্ণ প্রক্রিয়া কাল্পনিক সমাজতন্ত্রে, নৈতিক জাগরণের মাধ্যমে এটা ঘটবে, কিন্তু ওটা কিন্তু দ্বন্দ্ব, মানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কিন্তু দ্বন্দ্ব বা সংগ্রাম, ঐতিহাসিক শ্রেণীবদ্ধ সংগ্রাম। মার্ক্সের দৃষ্টিভঙ্গি তে কি কাল্পনিক সমাজতন্ত্র একটা ভিত্তিহীন কল্পনা, বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। যে কোনো কিছু কল্পনা করলে তো হয় না, তো সেই দিক থেকে মার্ক্সের কমিউনিজমও কিন্তু সেই একই পর্যায়ে পড়ে। আর মার্ক্সের মতে তার বৈজ্ঞানিক সমাজতন্ত্র সেটা কি না বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণিত, বাস্তব ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়, এটা হিসাবে উল্লেখ। এই হচ্ছে আমাদের সমাজতন্ত্র। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে গোটাগত। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, সর্বদয়, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট টপিক। আজকে আমার তাহলে এটা হলো, এরপর আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। 50 হ্যাঁ হয়ে যাবে। এরপর বলো সমাজতন্ত্রের মূল উদ্দেশ্য কি? 1 নম্বর। দুই, সমাজতন্ত্রে অর্থনৈতিক নিয়ন্ত্রণ কার হাতে থাকে? বা গোষ্ঠীর দিলেও গোষ্ঠীর হতো। 3, প্লেটোর রাষ্ট্রচিন্তা কোন ধরনের? অভিজাততান্ত্রিক। ইউটোপিয়ান সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি? সামাজিক বৈষম্য, শ্রেণীহীন আদর্শ সমাজের কল্পনা। সাসিমো সমাজে প্রধান দ্বন্দ্ব কি বলে দেখেছেন? শ্রমিক। চার্লস ফুরিয়ে সমাজ পরিবর্তনের প্রথম ধাপ কি বলেছেন? সি হবে। 7, রবার্ট ওয়েন কিভাবে শ্রমিক মালিক দ্বন্দ্ব হ্রাসের কথা বলেছেন? হ্যাঁ, শ্রমিক ও মালিকের মধ্যে সহযোগিতা ও পরিবেশের উন্নয়নের মাধ্যমে। সাসিমো হলো চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন। সাসিমো রাষ্ট্রের প্রশাসনিক পক্ষের মধ্যে কোনটি নেই? সাসিমো সাসিমোর রবার্ট ফুরিয়ের মতে। আচ্ছা, কোনটা বললে? চার্লস ফুরিয়ে আদর্শ সমাজের মাপকাঠি হিসাবে কি বলেছেন? রবার্ট ওয়েনের প্রকল্পের নাম কি ছিল? নিউল্যান্ড। 11টাও বলো। কাল্পনিক সমাজতন্ত্রের সমালোচনার
এটাও বলো, 12টা সমাজতন্ত্রের যেসব বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে নিম্নোক্ত কোনটি নেই? একদম উল্টো এটা, অন্য কথা। চার্লস ফুরিয়ের মতে সমাজ পরিবর্তনের শেষ ধাপ কোনটি? হুম, রবার্ট ওয়েনের মতে শ্রমিক ও মালিকের দ্বন্দ্বের মূল কারণ কি? হুম, হচ্ছে যে আচ্ছা, ইয়েটা 16টা। আচ্ছা, 19-এরটা চার্লস ফুরিয়ে সমাজে কোন ধরনের মানুষের কথা বলেছেন? রবার্ট ওয়েন শ্রমিকদের জন্য কি ব্যবস্থা করেছিলেন? এটাও পারবে। 21-এরটা সমাজতন্ত্রের যুক্তি অনুসারে পুঁজিবাদ কি? কি হবে? আচ্ছা, এইটা বলো তো, 22-এরটা কোনটা আইন প্রয়োগের দায়িত্বে হুম, এগুলো মনে রাখবে একটু একটু, ব্যাস তাহলেই হবে। প্রথম চার্লস ফুরির সমাজ পরিবর্তনের চতুর্থ ধাপ কি? সভ্যতা এ। বি হবে। আমি বললাম আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো 26-এরটা, দেখো 26-এরটা বলো, সমাজতন্ত্রের ইতিহাসের আধুনিক সূচনা কোথায় ঘটেছে? না, এখানে দেখো দুটো ব্যাপার, যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সে, দুটোরই বিপ্লবকে বোঝাতে গেলে শিল্প বিপ্লবের পরে। রবার্ট ওয়েনের, হ্যাঁ 27-এরটাও বলো। হুম, ধর্মের কথা তিনিই প্রথম বলছেন, ওয়েন। ওয়েন ছাড়া অন্যরা বলেননি। এবং পারিবারিক বন্ধন কথাটাও তিনি ইউজ করছেন একেবারে এই একই পরিভাষায়। উম, আচ্ছা, এইটাও বলো, কোনটা ধরে কোনটা ছাড়বো। 28-এরটাও বলো, চার্লস ফুরিয়ে আদর্শ সমাজে শ্রমিকদের ভূমিকা কি চার্লস ফুরিয়ের মতে? হুম, হুম,
29-এরটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল প্রবক্তা 31-এরটা 33-এরটা কি গো, কি হয়েছে? আচ্ছা, এটা দুটো অপশনই বলো, আমি এটা করে দেবো পরে। মার্ক্সের মতে পুঁজিপতির হৃদয় পরিবর্তন ঘটালে সমাজতন্ত্র আসবে, সত্য কি মিথ্যা? মিথ্যা, ঠিক, মিথ্যা। এরপর হচ্ছে যে দুটি, কোনোটিই নয়, সি অপশন হচ্ছে দুটি, ডি হচ্ছে কোনোটি নয়। হুম, 34-এরটা দ্বন্দ্বটাই মূল। আচ্ছা, 35 উদ্বৃত্ত মূল্য কি বলবো? অতিরিক্ত উৎপাদিত মূল্য। আচ্ছা, 37-এরটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কিভাবে সমাজ পরিবর্তন ঘটায়? 39 শ্রম শক্তি পুঁজিপতির জন্য কিভাবে একটি পণ্য? হ্যাঁ, ঠিক আছে। উম, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভাষায় উপরিকাঠামো কি? আচ্ছা, এটাও ভালো। শ্রমিক শ্রেণীর অধিকাংশ বঞ্চনা কোথায় ঘটে? 47-এরটা কোন সমাজতন্ত্র বাস্তব ও ইতিহাস ভিত্তিক? হুম, হুম। 53টা বলো, কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ কোন দার্শনিকের ভাবনার উপর ভিত্তি করে? 54টাও বলো, শ্রমিক শ্রেণী কিভাবে পুঁজিবাদী শোষণ থেকে মুক্তি পাবে? বিপ্লবের মাধ্যমে। 56টা বলো। আচ্ছা আচ্ছা, না না, 55টা বলো। সম্পূর্ণরূপে হয় না, সাম্যবাদে হয়। কিন্তু দাঁড়া, এটা একটু চেঞ্জ করতে হবে, কেননা এটা নিয়েও প্রশ্ন দেখা দেবে। কাল্পনিক সমাজতন্ত্রও তো হতে পারে। পুঁজিবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ, গণতন্ত্র করে দিলাম লাস্টেরটা। ডি এরটা গণতন্ত্র করে দিলাম, কাল্পনিক সমাজতন্ত্র বাদ দিয়ে। শ্রম শক্তি পুঁজিপতিরা ক্রয় করেন, এর অর্থ কি? এটা তো
জানো? হুম। দাঁড়াও, এটা কিন্তু ঠিকঠাক ছিল। এরটাই হবে, এ, 1 নম্বর এ। আর হচ্ছে যে আচ্ছা, মার্কসের মতে সমাজ পরিবর্তনের প্রধান চালিকা শক্তি কি? কাল্পনিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, তো এটা তো এর আগেও হয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাক।